এই লাইচ্ছা দিছি বাইচ্ছা লন, লাইচ্ছা দিছি বাইচ্ছা লন। 500 মাল 300, 500 মাল 300, যার যেটা লাগবো লিয়া যান। এই বাইচ্ছা দিছি লাইচ্ছা লন। ভাই অনেক সুন্দর মাল। আপনি দোকানে কিনতে যাবেন 500 টাকা, আমার এটা একদম 300। দেখা নিবেন, বুঝা নিবেন, ফিক্স 300। যেইটা লন আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি শুরু করছেন? ফাইজলামি। 6টা মাস হয়ে গেছে, ভাড়া দেওয়ার কোনো খবর নাই। আপনাদের যখনই বলি তখনই আপনারা বলেন এইটা সেইটা, আপনাদের আজকে পাওয়া যায় তো কালকে পাওয়া যায় না। কবে দিবেন ভাড়া? আসলে ভাইজান একটু সমস্যা ছিল তো, এর জন্য দিতে পারিনি। আপনি টেনশন করবেন না, আগামী মাসের ভেতরে সব টাকা দিয়ে দিব। আরে রাখেন আপনাদের সমস্যা, কত দেখবো আপনাদের সমস্যা? সমস্যা 1 মাস দেখা যায়, 2 মাস দেখা যায়, 6 মাস দেখা যায় না। আপনাদের আচার ব্যবহার দেখলে মনে হয় যে বাড়ি আমি বিক্রি করে দিচ্ছি আপনাদের কাছে। ফাইজলামি যত সব। কালকের মধ্যে আমার বাসা ভাড়া দিবেন। কালকে থেকে একদিন যদি লেট হয় তাহলে পরের দিন আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই কথাটা যাতে মনে থাকে। কি ব্যাপার, তুমি কি করছো? ব্যাগ গোছাচ্ছ কেন? কেন ব্যাগ গুছাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো না? তোমার তো ভালো করে জানার কথা। বাড়িওয়ালা একটু আগে এসে আমাকে কি বলে গেল, শুনো নাই তুমি? যা নয় তাই বলে অপমান করে গেছে। আর তুমি তুমি তো একটা কথাও বলতে পারলে না। 6 মাস ধরে বাড়িওয়ালা বাড়ি ভাড়া পাবে, সে তো বলবেই। আর তুমি করো কি? হ্যাঁ, কোনো কাজই তো করো না, ভাবেন না একটা। আফরিন, মুখ সামনে কথা বলো। কি বলছো কি তুমি সব? হ্যাঁ, আমি তোমার স্বামী, তুমি ভুলে যেও না। আর আমি বেকার তোমাকে কে বলেছি? আমি তো কাজ করছি, আমি তোর কাজ না করা না। খুব একদম স্বামী বলছো না? স্বামী হিসেবে তোমার যে দায়িত্ব পালন করার কথা সেটা একটাও তুমি করেছো? করনি। আর কাজ করছো বলছো? কি কাজ করছো? সেই ফুটপাতে খুচরো কাপড় চোপড় বিক্রি করছো। আর আমাকে কি বলেছিলে বিয়ের আগে? যে আমাকে একটু সময় দাও, তারপর হচ্ছে আমি এই বিজনেসটাকে অনেক বড় করব। তারপর আমি সেই আশা তোমাকে বিয়ে করলাম, কিন্তু এখন তোমার বিজনেসের কি অবস্থা? সেই ফুটপাতেই তুমি জামা কাপড় বিক্রি করছো। এইভাবে আর কতদিন? আমি না এইভাবে তোমার সাথে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আচ্ছা একটু শান্ত হও, বোঝার চেষ্টা করো। দেখো আমি তো একটা কাজ করছি, আমাদের দিন ঘুরবে, এই দিন থাকবে না। কয়েকটা দিন অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। দেখো এই কিছুদিন করে না 2টা বছর চলে গেছে। আমি আর এইভাবে থাকতে পারবো না। এই অভাব অনটনের সংসার আমি আর করতে পারবো। আমি একা একটা মেয়ে হয়ে অফিসে যাচ্ছি, বাসায় এসে কাজ করছি। আর তুমি কি করছো? তুমি ভাদাই মার মতো সব জায়গায় ঘুরছো, কোনো কাজ করছো না। আমি না এইভাবে আর এক মুহূর্ত তোমার সাথে থাকতে চাই না। আর তোমার সাথে যে আমার কোনো ফিউচার নেই সেটা আমি একদম ক্লিয়ার হয়ে গেছি। আর এরকম অনিশ্চিত একটা মানুষের সাথে আমি আমার জীবনটাকে আর জড়াতে চাই না। তাই আমি একটা ডিসিশন নিয়েছি, আমি তোমাকে ডিভোর্স দিব। আমি তোমার সাথে আর থাকবো না। 2 দিনের মধ্যে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। না, এটা তো জাস্ট একটা অজুহাত। তুমি অজুহাত না দেখালেও পারতে, আমাকে বলতে পারতে। দেখো তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না। বিয়ে কেন করেছিলে, সংসার কেন করেছিলে বলো? ছেড়েই যেহেতু যাবে, তাহলে এতদিন তো আমার সাথে থাকার কোনো দরকার ছিল না। চলে যেহেতু যাবে, আটকানো তো সম্ভব না, কারণ জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। আর একজনের ভালোবাসা যদি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, তখন আর স্বামীর প্রতি ভালোবাসা থাকে? আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ। কারণ তুমি অন্য একটা ছেলের প্রেমে পড়েছো, রিলেশন করছো, তাকে বিয়ে করে সংসার করতে চাচ্ছ। একদম ঠিক বলেছো। আর সত্যিটা যখন জেনেই গেছো, তাহলে তোমাকে এবার বলেই দিই, তোমার সাথে আমি একদমই থাকতে চাই না। আমি মুন্নাকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকতে চাই। আর মুন্না না তোমার থেকে ফার দেন বেটার। ও টাকা পয়সা আছে, ও ওয়েল সেটেল। না তুমি কি? তোমার সাথে তো মুন্নাকে কম্পেয়ারই করা যায় না। তোমার সাথে থাকা না আমার একদমই সম্ভব না। আমি কোনোভাবেই তোমার সাথে মানিয়ে নিতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি, আর পারছি না। তাই আমার কাছে মনে হয়েছে মুন্নাই আমার জন্য বেস্ট অপশন, তাই আমি ওকেই বেছে নিয়েছি। যাও, আমি তোমাকে আটকাবো না। আজকে যে গরিবের অজুহাত দেখিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, একদিন দেখবে আমার দিনটাও ঘুরবে। যে ব্যবসাকে ছোট করে তুমি চলে যাচ্ছ, এই ব্যবসায় ইনশাল্লাহ একদিন আমি অনেক বড় করব। সেদিন তুমি দেখবে
আর আফসোস করি, এমনও হতে পারে আমার সামনে তোমাকে আসতে হবে। কথাটা মনে রেখো। যাও। একদম দাম কিরকম? দাম কম আছে, আপনি কটা নেবেন? 4-5টা নিতাম। 4-5টা নেবেন? আচ্ছা 400 করে দিয়ে দিন। না, কিছু কম নাও। কিছু কম নেবো, 400 করে দিন ভাই, লাভ বেশি থাকে না তো। 5টা তো নেব, কিছু কম নাও। আচ্ছা যান, একদম আপনার জন্য 350 350 দেন। এই শার্টটা দাও, এটা দাও। আচ্ছা দেন, দিন প্যাকেট করে দিন। আমায় দে না। আমি তো অনেকগুলো শপিং করবো। আচ্ছা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে ওকে, তুমি ওকে চিনো? আরে বাবু, তুমি চিনতে পারছো না? এটা তো সেই ছোট লোক, আমার এক্স হাজবেন্ড, তোমার জন্য যাকে আমি ছেড়ে দিয়েছি। ও, তাহলে এটাই তোমার সেই এক্স হাজবেন্ড না? হ্যাঁ, হুলিয়া দেখে তো মনে হচ্ছে এখনো ফুটপাতে ঘুরে বেড়াস। সেদিনও তো দেখলাম যে বাইরে ডেকে ডেকে কাপড় চোপড় বিক্রি করছিল। এখনো সে অবস্থা আছে, তাই না? আর চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক দিন কিছু খাস না। কিভাবে খাবি? তো সেই যোগ্যতাই নেই, না কাজ করতে পারবি না খেতে পারবি। হ্যাঁ, ভালোই হয়েছে যে তোকে ছেড়ে আমি মুন্নাকে চুজ করছি। আর হ্যাঁ, তোর ভালোর জন্য একটা কথা জানিয়ে দিই তোকে, আমরা কিন্তু নেক্সট উইকে বিয়ে করছি, তাই না মুন্না? আর হ্যাঁ, এই কথাগুলো বলার আরও কিছু কারণ আছে। আমাদের বিয়েতে আমরা কিছু গরিব, এতিম, ছোট লোক এদেরকেও খাওয়াবো। তাই ভাবলাম যে তুই অনেকদিন ধরে কিছু খাস না, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। চলে আসিস আমাদের বিয়েতে, পেট পুড়ে তারপর খেয়ে যা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, বিয়েতে কোনো গিফট আনার দরকার নেই, কারণ আমি জানি ভালো মতোই সেই সামর্থ্য তোর মতো ছেলের নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কেন ওর সাথে রাস্তা দাঁড়িয়ে কথা বলতেছি? কেউ দেখলে তো মান সম্মানের একটা ব্যাপার আছে, তাই না? চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল। এই দোকানটা অনেক বড়, তাই না? হ্যাঁ, ভালোই বড়, সুন্দর। আমি তো প্রথম আসলাম। আমি তো আজকে প্রথম এসেছি। কত সুন্দর সুন্দর কালেকশন। আচ্ছা, তুমি কি কি নিবা তাড়াতাড়ি নিয়ে নাও, আমার কিন্তু টাইম নেই। না, এটা ভালো লাগে। তুমি এইটা দেখতে পারো। এটা সুন্দর। হ্যাঁ, চলে। এইটাও সুন্দর আছে, নাও। নিতে পারো তোমার ভালো লাগলে, সমস্যা নেই। আচ্ছা, এগুলো আপাতত প্যাক করি, চল। চলো। স্যার, আপনাদের প্রোডাক্টটা। বিল কত হয়েছে? স্যার, বিল লাগবে না, আমাদের ভিউ পয়েন্টের পক্ষ থেকে এটা আপনাদের জন্য ফ্রি। ফ্রি? কিন্তু কেন? ম্যাম, আজকে মেবি আপনাদের বিবাহ বার্ষিকী, তো আমাদের স্যারের তরফ থেকে এটা আপনাদের জন্য ফ্রি। আমাদের অ্যানিভার্সারি, সেটা আপনাদের স্যার কিভাবে জানেন? এটা তো আর আমি জানি না ম্যাম, স্যার আপনাদের সাথে দেখা করতে চাইছি। দেখা তো করতেই হবে, কারণ যে আমাদেরকে বিবাহ বার্ষিকী উপলক্ষে এত সুন্দর গিফট করলো, তাকে তো অন্তত একটা ধন্যবাদ দিতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের স্যার অফিসটা কোথায়? 3rd ফ্লোরে তার অফিস। আচ্ছা, থ্যাংক ইউ, চলো। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদেরকে এত সুন্দর গিফট দিয়েছেন, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ওয়েলকাম মিস্টার মুন্না অ্যান্ড মিসেস মুন্না। সৈকত, তুমি তুমি এখানে? হ্যাঁ আমি, সরি,
সৈকত নয়, স্যার বলতে হয়। কোনো শোরুমের মালিকের অফিসে এসে তাকে নাম ধরে না, তাকে স্যার বলে সম্বোধন করতে হয়। এতটুকু ভদ্রতা তো আপনাদের আছে, রাইট? কিন্তু আপনি আপনি এখানে কি করছেন? আর ওই অত বড় শোরুমটা আপনার? আপনি তো ফুটপাতে জামা কাপড় বিক্রি করতেন, আপনি এত বড় শোরুম কিভাবে করলেন? আর তাছাড়া আপনি আমাদেরকে গিফট বা কেন দিয়েছেন? এক্স্যাক্টলি, জেনে শুনে দিয়েছে। সেই ফুটপাতে কাপড় বিক্রেতা আজ শোরুমের মালিক। কি অবাক হয়ে যাচ্ছেন নিশ্চয়ই? অবাক হওয়ার কিছু নেই। একটা কথা শুনেছেন না, পরিশ্রম ও সৌভাগ্যের প্রস্তুতি। মানুষ পরিশ্রম করলে সবকিছুই পায়। মানুষ পরিশ্রম করলে সবকিছুই অর্জন করতে পারে, যদি থাকে তার চেষ্টা এবং সততা। আমি বলেছিলাম না, আমার ভাগ্য একদিন বদলাবে, একদিন ঘুরবে। দেখেছ আল্লাহর কি অশেষ রহমত, কোন পজিশন থেকে আজ কোন পজিশনে চলে এসেছি। তুমি সেদিন ছেড়ে চলে গিয়েছিলে বলেই আমার রাগ, আমার জেদ এই পজিশনে আমাকে নিয়ে এসেছে। কি বলেছিলে আমাকে মনে আছে? সেই গুড়ে বালি, মনে আছে তো কথাটা? তুমি যাবার সময় আমাকে বলে গিয়েছিলে সেই গুড়ে বালি। সেই গুড়ে বালি নয়। আজকে দেখো এই শহরে আমার পাঁচটা শোরুম রয়েছে। সেদিন যদি আমার কাছে এত টাকা পয়সা থাকতো, তাহলে তোমার মতো লোভী মেয়েকে আমি চিনতে পারতাম না। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। তোমাদের অ্যানিভার্সারির পোশাকটাও আমার শোরুম থেকে নিয়েছে। এটার দাম কেন নেয়নি জানো? এটা তোমাদের জন্য গিফট ছিল। আর হ্যাঁ, আমার সাথে দেখা করার জন্য অনেকদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তোমাদেরকে এখানে কেন ডেকেছি জানো? শুধুমাত্র আমার পজিশনটা দেখানোর জন্য। তোমরা চাইলেও আমার সাথে দেখা করতে পারতে না, কারণ তোমাদের মতো নিম্ন শ্রেণীর মানুষের সাথে আমি দেখা করি না। নেহাত তুমি আমার এক্স ওয়াইফ ছিলে তাই, নতুবা তোমাদেরকে এখানে ডাকার আমার প্রশ্নই ছিল না। বাই দ্য ওয়ে, আসল কথাই তো বলা হয়নি। আগামী মাসের 31 তারিখে আমার বিয়ের দাওয়াত রইল। আর হ্যাঁ, খবরদার কোনো গিফট আনতে হবে না, কারণ আমাকে গিফট দেওয়ার মতো ক্ষমতা তোমাদের এখনো হয়নি। প্লিজ, ইউ মে লিভ। এই দাঁড়া। আরে বাবা, বুড়ির শখ কত দেখো, বুড়ির কাণ্ড। হ্যাঁ আচ্ছা, আমিও তো ভাবি এই যে আমার রান্নাঘর থেকে বড় বড় মাছের পিসগুলো যে গায়েব হয়ে যায়, সেগুলো কে খায়? চুরি করে করে খাওয়া হচ্ছে, তাই না? হ্যাঁ, কত রস, মানে বড় বড় মাছের পিস ছাড়া পেটে খাবারই যায় না। এই তুই মুখ দিয়ে খাস? হ্যাঁ দেখি তো, খা তো। ব্যথা ছাড়া। আচ্ছা, এই খাবার খাবি তাই না? নে খা, নে খা। এবার একদম জনমের মতো খা। এই একদম চুপ, এই চুপ, কোনো কথা বলবি না। তোর ছেলে ফোন করেছে। হ্যাঁ বাবু। কি অবস্থা, কি করছো? কি করব, মাকে খাবার দিচ্ছিলাম। তুমি তো জানো মাকে একটু পরপর খাবার দিতে হয়, মার তো ক্ষুধা লাগে, মা একটু ডায়াবেটিক্স, একটু পরপর মাকে খাবার দিতে হয়, তাই দিচ্ছিলাম। তার তো বড় বড় মাছের পিস, গরুর মাংস, মুরগির মাংস এগুলো লাগে, আর আমি তাই তো এত কষ্ট করে সকাল থেকে রান্না করি। আমি জানি আমার বউটা আমার মাকে কতটা যত্ন করে, এর জন্যই তো খুব একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করি না। তোমার মা তো আমারও মা, তাই না? আমি তো তাকে একদমই শাশুড়ির মতো করে মনেই করি না, নিজের মায়ের মতো করে আদর যত্ন করি, বড় বড় মাছের পিস দিয়ে ভাত খাওয়াই। আচ্ছা শোনো না, আমি না সকাল থেকে অনেক কাজ করেছি, একদম পুরো বাড়ির কাজ করেছি, খুব টায়ার্ড। আমি একটু রেস্ট করি, তোকে পরে ফোন করি। এই শোনো, মাকে বলো যে আমি কল দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাকে বলে দিব আমি, তুমি কোনো চিন্তা করো না,
ঠিক আছে। কি দরদ মায়ের প্রতি। কুমার, এই শোন, এই খাবারটা শেষ করে পুরো ঘরের কাজ শেষ করবি, ঠিক আছে? আমার প্রচন্ড মাথা ধরেছে, আমি একটু রেস্ট করব। আর হ্যাঁ, আমার ঘুমের মধ্যে যদি আমাকে একবারও ডেকেছিস না, গলা টিপে মেরে ফেলবো। এই শোনো, তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে, অফিসে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাবা আর নিজের খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শোনো, মায়ের দিকে খেয়াল রাখো। আরে মাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না, মার সব দায়িত্ব আমার। আর তাছাড়া মায়ের যত্নের কোনো ত্রুটি হবে না। তুমি যবে থেকে এসেছো তবে থেকে তো মায়ের চিন্তা আমার একদমই করতে হয় না, কারণ আমি জানি আমার বউটা কতটা ভালো, আমার মাকে কতটা ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তোমার অফিসে এখন দেরি হয়ে যাচ্ছে, যাও তাড়াতাড়ি অফিসে যাও। আচ্ছা শোনো, আচ্ছা আবার নিবো, সময় মতো খেয়ে নিও। ঠিক আছে, খাবো, খেয়ালও রাখবো। এখন তুমি যাও, অনেক লেট হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা, সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নিজের যত্ন নিও। ঠিক আছে বাবা, এখন তুমি যাও। ওকে। এমন যত্ন নিব যে বিছানা ছেড়ে উঠতে পারবে না। কি ব্যাপার, বুড়িটার কোনো সারা শব্দ পাচ্ছি না, তার মানে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তোর ঘুম ছুটাচ্ছে। আরে বাবা রে বাবা, নবাব জাতি তো দেখছি একদম ঘুম। কি সুখ মনে মনে চাচ্ছে না একটু উঠো। আরে ভয় পাস না, তোকে আমি মারবো না, আর তোকে মারলে তো আমি নিজেই ফেসে যাব। তাই আমি চাই তোকে তিলে তিলে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলতে, কেউ কিচ্ছু টের না পায়। এই নবাব জাদি, কয়টা বাজে? হ্যাঁ, তোর ছেলে যে বাসা থেকে চলে গেছে, সে যে খাওয়া দাওয়া করে প্লেট রুম এগুলো সব অগুছালো করে গেছে, এগুলো কে পরিষ্কার করবে? হ্যাঁ আমি? ইম্পসিবল ব্যাপার, আমি তো এগুলো করবোই না। তোকে কেন বাঁচিয়ে রেখেছি? তোকে তো এই জন্য বাঁচিয়ে রেখেছি যে তুই সব কাজ করবি চাকরানির মতো। যে তোকে যে খেতে দেই না। বৌমা, তুমি আমার সাথে এমন করতেছো কেন? দেখি আবার হ্যাঁ, একদম সাউন্ড করবি না, একদম সাউন্ড করলে না এখান থেকে সাউন্ডটা একদম বন্ধ করে দেবো, বুঝেছিস? যা বলবো চুপচাপ সেগুলো করবি, ঠিক আছে? যা এখন কাজগুলো কর, আমার প্রচন্ড কিন্তু মেজাজ খারাপ হয়ে আছে। যা যা বলছি, যা কাজগুলো কর, যা। আরে ওঠ, শরীরই নড়ে না, ওঠ। আপদ একটা, এটাকে নিয়ে আমি কি করবো? আরে এই বুড়ি, এই তুই কিভাবে পা টিপছিস? হ্যাঁ, একটা কাজও তো তুই ঠিক মতো করতে পারিস না। অকুমার ঢেকি একটা, যেই কাজই দিই সেই কাজই একদম আরামসে করার চেষ্টা করে। ভালো করে পা টিপ, ভালো করে টিপতে বলছি কিন্তু। কি ব্যাপার মা, তুমি ওর পা টিপছো? এই তুমি আমার মাকে দিয়ে পা টেপাচ্ছ কেন? আরে তুমি তো শুধু শুধু উত্তেজিত হয়ে যাচ্ছ, ভুল বুঝতেছো। আসলে তুমি যেটা ভাবছো ওরকম কোনো কিছুই না। আসলে হয়েছে কি, সকাল থেকে না আমার শরীরটা খুব অসুস্থ, পা দুটো অনেক ব্যথা করছে, আর সেটাই আমি মায়ের কাছে এসে শেয়ার করছিলাম। মা বলল যে এসো তোমার পা দুটো আমি টিপে দিই। আমি মাকে কতবার বারণ করলাম, কিন্তু মা তো আমার কোনো কথাই শুনতে চায় না। কি ব্যাপার মা, বলুন। হ্যাঁ বাজান, আমি কইছি বৌমার পা ব্যথা করতেছে, তো আমি কইছি পা টিপা দিই। দেখলে, আমি বললাম না যে আমি তো মাকে কিছু বলিনি, মা নিজের থেকেই করেছে। চুপ, একদম চুপ, একটা কথাও শুনতে চাই না আমি তোমার মুখ থেকে। লজ্জা করে না তোমার? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে দিয়ে তুমি পাটে পাচ্ছ। আমার ভাবতেও ঘৃণা করছে যে তুমি আমার বউ, তোমার মতো মেয়েকে আমি বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছি। নীলা, আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম, ভালোবাসতাম, আর তুমি কিনা শেষমেশ আমার মায়ের সাথে এই কাজটা করতে পেরেছো। আমি জাস্ট বাসায় আসার সাথে সাথে দেখছি যে তুমি আমার মাকে দিয়ে পা টেপাচ্ছ।
না জানি আমি বাড়িতে না থাকাকালীন তুমি আমার মার সাথে কি ব্যবহার করো। মা, মা তুমি কি আমাকে একবার বলতে পারতে না? আর আমি কি মরে গেছি নাকি? আমি তো তোমার সন্তান, তুমি আমাকে বলতে পারতে। তোমার জন্য এরকম বউ আমি 1000টা তালাক দিতে পারি, কিন্তু আমি আমার মাকে কখনো ছাড়তে পারবো না। বাজান, আমি চাই না যে তোরা বৌমার মাঝখানে ঝগড়াঝাটি হোক, অশান্তি হোক, এই জন্য আমি কোনো কিছু করি না। আমি ভাবছি যে বৌমা আস্তে আস্তে ভালো হয়ে যাইব, তাই বৌমার এত অত্যাচার আমি নিজেই সহ্য করছি। বাবা, ও তো ছোট মানুষ, ও ভুল করতে পারে, ও এটা আমি কোনো কিছু মনে করি না। আমি ওরে মাফ করে দিছি। বাবা, তুইও মাফ করে দে। না মা, সব ভুলের ক্ষমা হয় না। যে আমার মার সাথে খারাপ আচরণ করতে পারে, যে আমার মাকে অত্যাচার করতে পারে, তার মতো বউ আমার বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। আমি তোকে তালাক দিব, তুই এই মুহূর্তে আর বাড়ি ছেড়ে চলে যা। সৈকত, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিও না। আমি মানছি আমি অনেক অন্যায় করছি, পায়ের উপর অত্যাচার করছি। আমি তোকে কথা দিচ্ছি, আমি আজকের পরে কখনো বাড়িতে খারাপ আচরণ করবো না। তুমি প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিও না। হ্যাঁ বাজার, আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? তুই ক্ষমা চাইলে আমার মায়ের কাছে চা। যদি আমার মা তোকে ক্ষমা করে, তাহলে তোকে আমি ক্ষমা করতে পারি। মা, মা, আমি আপনার পায়ে পড়ছি। দাঁড়াও, তুমি তো ছোট মানুষ, তুমি ভুল করছো, আমি এটা কোনো কিছু মনে করি না। তুমি তো আমার মেয়ের মতো, আমি তোমাকে মাফ করে দিছি। মা, মা তুমি সব কি বলছো? হ্যাঁ, দিনের পর দিন, রাতের পর রাত যে মেয়েটা তোমার সাথে খারাপ আচরণ করেছে, তাকে তুমি ক্ষমা করে দিচ্ছ? বাজান, ও তো আমার মাইয়ার মতো, তুই ওদের মাফ করে দে। আমি ওদের মাফ করে দিছি মন থেকে, আমি মনে মধ্যে কোনো কিছু রাখি নাই। বাজান, যে মানুষের সাথে তুমি সারাক্ষণ খারাপ আচরণ করেছো, সেই মানুষটাই আজকে তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধা দিচ্ছে। কাউকে ভালোবাসলে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, নিজের বাবা মায়ের মতো করে ভালোবাসবে। তুমি কি পারতে তোমার মায়ের সাথে এমন ব্যবহার করতে? পারতে না। তাহলে কেন তোমরা নিজের বাবা মায়ের সাথে শ্বশুর শাশুড়িকে মিলাতে পারো না? কেন তাদেরকে আলাদা চোখে দেখো? শুধুমাত্র তোমাদের মতো কিছু সংখ্যক মেয়েদের জন্য আজকে সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আসলে শাশুড়ি যে কখনো মা হতে পারে, এটা কখনো আমরা বুঝতে চাইনি। আমার অনেকবার ভুল হয়ে গেছে মা, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আজকের পর থেকে কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করবো না। তুমি তো বাচ্চা মানুষ, তুমি ভুল করতেই পারো। তুমি তো ভুল বুঝতে পারছো, এটাই আমি অনেক। আয়, আয় বলেছে আমার ঘর, আয় দাঁড়া। এই যে তোমার মাইয়া কিন্তু নতুন গান উঠাইছে, হ্যাঁ নাকি ঈদের নতুন জামা লাগবো? ভাত খাইতে ভাত পাই না, আবার নতুন জামা? নতুন জামা যখন লাগবো তাহলে দেও কিনা। হ্যাঁ, তুমি কি আমার লোকে মস্করা করতেছো? হ্যাঁ, কামাও তো মাত্র 5000 টাকা, কিন্তু ভাব তুলে দিছো 50,000 টাকার। যে মাস শেষে তুমি আমার 50,000 টাকা আইনা দাও, আর আমি তোমার মাইয়ার জামা কিনা দেই নতুন। দেখ মা, তুই তো জানোস আমি কত টাকা কামাই। গত মাসে আমি অসুস্থ থাকার কারণে অনেকগুলা টাকা হাওলাত করা লাগছে। ওই টাকাগুলো তো মানুষের ফেরত দেওয়া লাগবে। তুই চিন্তা করিস না মা, আমি সামনের বাড়িতে তোর 2টা জামা কিনে দেবো। দেখো বাবা, আমি এত কথা বুঝি না। গত বছর অনেক কান্নাকাটি করছিলাম, তুমি আমার জামা কিনে দিতে চাও নাই। এরপর খালি আমার একটা জামা কিনে দিছিলা, যা কিনা আমার একটু পছন্দ হয়েছে না। আমি সে আমায়ও খাইতে চাইছিলাম, সেটাও আমার দিছিল না। এই বছর আমি আর তোমার একটা কথাও শুনবো না। এই বছর একদম আমার পছন্দ মতো আমার জামা কিনে দেওয়া লাগবে, আমার সেবারও খাওয়া লাগবে। মাইয়া সোপা দেখো, সোপা গুলি ফুটতাছে, খাওয়ায় খাওয়ায় কাল সাপ তৈরি করতেছি, মুখে মুখে কথা কয়, কত বড় সাহস। কোনো নতুন নতুন জামা হইব না, ওই আগের যে পুরান জামা আছে এটা পরে ঈদ করবি। মারে, তুই এইবারের ঈদটা কষ্ট মষ্ট করে কর। আমি তোর কথা দিতেছি তো, সামনের বাড়িতে আমি তোরে 2টা তোর পছন্দের জামা কিনে দিব, আর তোরে সেমাইও খাওয়ামু। হইছে, মাইয়ার আর মিথ্যা বুঝ দেওয়া লাগবে না। গত 2 বছর ধরে এই একই বুঝ দিয়াই তাছো, কোনো মুরত নাই যে একটা মাত্র মাইয়ার যাতে জামা কিনা দিবা। আবার আইছে
দুইটা জামা কিনা দিব। একটা জামা কিনা তোর মূলত না, তো সে দুইটা জামা কিনা দিব। তোমারে আমার মায়ের জামা কিনা দেওয়া লাগবে না, আমি আমার মায়ের জামা কিনা দিব। আই আই আমার লগে। হ, জামা তো গাছে ধরে যে তুমি জামা কিনা দিবা। আমার জিন্দেগিটাই বরবাদ। হ্যালো বউ, আমি কিন্তু রাইতের মধ্যে আইতেছি। আরে হ, শুনো, মাইয়ার জন্য অনেক সুন্দর জামা কিনছি। একটা কিনি নাই, দুইটা কিনছি। তোমার জন্য একটা শাড়িও কিনছি। শুনো, এই যে রিক্সাটা আজকে জমা দিয়া তারপরে সন্ধ্যার দিকে রওনা দিবনি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো তাইলে। হ্যাঁ, রাখলাম। তুই একটা ট্রিপ মাইরা তারপরে যা। ভাইজান যাইবেন? হ যাবো। কই যাবেন? এই যে 6 নাম্বার সেক্টরের মাথায় যে একটা বস্তি আছে না, ওই বস্তিতে যাবো। ও আচ্ছা ঠিক আছে, চলেন। কিন্তু ভাইজান একটা তো অসুবিধা আছে। আসলে আমার কাছে না 30 টাকা আছে। আপনি যদি এই 30 টাকা দিয়ে আমার একটু নামাই দিতেন তাইলে আমি একটু উপকার হতো। আপা, 6 নাম্বার রোড বস্তির ওই জায়গা তো ভাড়া এখান থেকে 70 টাকা। আপনি 30 টাকা দিলে কেমনে হইব? হ ভাইজান, 70 টাকা এটা তো জানি আমি। আসলে হয়েছে কি, ওর বাপের লগে ঝগড়া করে বাইরে হয়ে গেছিলাম গা, এর লেগে না টাকা ও লয়া বাইরে হই নাই। আপনি যদি একটু আমাকে দিয়াইতেন তাইলে একটু ভালো হইতো। আসলে সারাটা দিন রোজা রাখছি তো, শরীরটা আর চলতেছে না, নাহলে আমি আইটাই যাইতাম। এখন যাইতে যাইতো তো মনে করেন আইজানটা দিয়ে দিব, এই লেগে করলাম যদি রিক্সা দেয় যাই, কিন্তু ভাড়াও নাই। আপনি যদি আমগুলো একটু দিয়াইতেন তাহলে সময় মতো বাসায় গিয়ে ইফতার তো করতে পারতাম। এটা বুঝতে পারছি, কিন্তু 30 টাকা কেউ যাইবো না। আশেপাশে জিজ্ঞাসা করে দেখেন, 70 টাকাই ভাড়া। আপনার কাছে কি 30 টাকা ছাড়া কোনো টাকা নাই? ভাইজান টাকা থাকলে কি আপনার আর কম লাগতো? আর আশেপাশে জিজ্ঞাসা লাগবো কেন? আমি তো জানি যে ভাড়া 70 টাকাই, কারণ আমার কাছে তো টাকা নাই। কারণ আপনি যদি নিয়ে যান তাইলে আর কি যাইতে পারতাম, নাইলে আর কি হাইটে হাইটাই যাওয়ান লাগবো। ঠিক আছে, এমনিতে ইফতারের সময় হয়ে গেছে, চলেন। আচ্ছা মা, তুমি আমার ওই জামাটা কিনা দিবা না? এই তুই তো জামা জামা করিস না তো, মাথাটা খারাপ করে লেগেছিস। দেখলি তো মার্কেটে জামার কি দাম, আমাদের আগুনের দাম ধরুন যায় না। আইসে আবার জামা জামা করতে, কোনো জামা লাগবে না। এই আগের বছর ঈদের জামা এখনো ট্র্যাঙ্কি আমি সুন্দর করে সাজায় রেখা দিছি, সেটা পরে এবার ঈদ করবি। বেশি কথা কবি না, চল। না, আমার নতুন জামা লাগবে, ওই জামাটা অনেক সুন্দর। এই সেমরি ভাত খাইতে ভাত পাই না, তুই এসে আমার নতুন জামা লয়া। নতুন জামা কিনে লাগবো না, আল্লাহ যদি বাসায় রাখে সামনের বছর তোর নতুন জামা কিনে দেবো। চল এখন। আরে আরে আপা, এটি কি করতেছেন? বাচ্চা মাইয়া, ও তো সামনে ঈদ, এটা যাইবই। শুধু শুধু কেন বকাবকি করতেছে? ভাইজান এটাই তো সমস্যা, বুঝে না। ও বুঝ মাইয়া, আমার জামাইটা দারুণের চাকরি করে, বেতন পায় মাত্র 5,000 টাকা। এই 5,000 টাকায় এই ঢাকা শহরে কি হয় কোন? কিছু হয় না, মাস শেষে তো হাতে কিছুই থাকে না। এখন আবার হেজু আইছে, হ্যাঁ নাকি নতুন জামা লাগবো। আমি কই থেকে নতুন জামা এনে দিম কোন তো? তারপরেও আপা, বাচ্চা মানুষ, ছোট মানুষ, ওকে মন সরল হয়, যা দেখে ওইটাই কিনতে মন চায়। ওরা কি আর বোঝে বাপ মা কয় টাকা ইনকাম করতেছে নাকি কেমনে সংসার চালাইতেছে? আমরা যেমনি পারি তেমনি একটু খুশিতে রাখি। আচ্ছা ঠিক আছে, চলেন, আর এমনিতে দেরি হয়ে যাইতেছে। ভাইজান পোলা পাইনিয়ে সব শখ পূরণ করতে হয় না, তাছাড়া সাধ্য তো থাকুন লাগবো। সাধ্য না থাকলে শখ কিন্তু পূরণ করবো। না মা, আমার নতুন জামাটা লাগবো, আমার নতুন জামা লাগবো। একদম চুপ, একদম জামা জামা করবি, গোলাটা টিপ করতে রাইলাম। কি করতেছেন? বাচ্চা মানুষ তো এমন করে না। চলেন, নামাই দিয়ে আসি, চলেন। চল হট। একদম কানবি না, খালি নাকে কান্দো, কথায় কথায় খালি নাকে কান্দো। একদম কানবি না, কথায় কথায় খালি নাকে গান গান। এই যে একটা অবস্থা হয়েছে। আবার কই নতুন জামা? কইছি না এই বছর এই পুরানটা দিয়ে চালাইলো, সামনের বছর আল্লাহ বাঁচায় রাখলে তোর নতুন জামা কিনে দিব। আমি পুরান জামা কেন পরবো কত? সবাই তো ঈদে নতুন নতুন জামা কাপড় পরে। সবাই পরবো কারণ সবার তো টাকা পয়সা আছে।
তোর বাপের কি টাকা পয়সা আছে? তোর বাপা দিয়ে একটা বাড়ি দারোয়ান, ভাত খাইতে ভাত পাস না, আবার এসে নতুন জামা লয়। আঙ্কেল একটু দাঁড়ান না। হাই, আবার কি হইছে তোর? আমার কি হয়েছে মানে? তুমি তো আমার জামা কিনা দিবাই না, দোকান থেকে একটু আমার সেমাই কিনা দাও না, দিদিন আমার সেমাই রাইনো দিবা। আমার এই মেয়ে কয় কি, তুই জানোস চিনি এখন কত দাম? হ্যাঁ, তোমার কাছে তো সবকিছুরই দাম, তাই না? চিনির দাম, সেমাইয়ের দাম, জামার দাম, সবকিছুর দাম। ঈদের মধ্যে কি আমি একটু আনন্দ করতে পারবো না নাকি? হ্যাঁ, আমার একটু সেমাই রান্না দেওয়ানি লাগবো। গত বছর আমি খাইতে পারি নাই গো সেমাই। আমার কত মনে চাইছিল আমি সেমাই খামু। পরে পাশের ঘরের আন্টি আমার এই দুখানি সেমাই এনে দিছিল। দেখ বায়না করিস না, এই বছর সেমাই খাওয়া লাগবো না। আমরা সামনের বছর তোরে সেমাই নতুন জামা সব কিনা দিব, বুঝছস? না না, এত সহজ নাকি? 2 দিন পর পর কি ঈদ আসে নাকি? সারাটা বছর ঘুইরা তারপর একটা দিন হয়, সেদিন হলো ঈদ, আমি সেমাই খাবো। এই তোর না কিছু এত বায়না করবি না? হ্যাঁ, তুই তো আমার জালে মারি লইতেছস। কিছুক্ষণ পর জামা, কিছুক্ষণ পর সেমাই, আমি তোর লেগে করতে আনুম। হ্যাঁ, ওই সস্ত দারোয়ানের ঘরে আমার এক একটা শখ তার। আর ভাই আপনি জানতো, আপনি প্রমাণের কথা তার জানতো না না আঙ্কেল যায় না। আচ্ছা মা, তোমার কাছে না জামা কেনার টাকা ছিল, জামার না হয় দামটা অনেক বেশি লেগে তুমি আমার জামা কিনে দিছো না। সেমাইয়ের তার এত দাম না, তাই না? তুমি আমার জামার টাকাটা দিয়ে সেমাই কিনে দাও। জামার টাকা আছে, ওটা থাকুক, ওটা জমায় রাখছি, ওটা তোর ভবিষ্যতে কামে লাগবো। আর সেমাই কিনা ওই টাকা নষ্ট করা যাইব না, বেশি বুঝিস না। আমি তোরে চাল ডালটা মিলাইয়া একটু খিচুড়ি না দিন, তুই ঈদের দিন খিচুড়ি খাইস, সেমাই টাকা খাওয়া লাগবো না। চল। আহা আপা, মাইয়াটা তো বেশি কিছু চাই নাই, জামাটা তো কিনে দিলেন না, একটু সেমাই তো খাওয়াইতে পারেন। ভাই আপনি তো দেখতেছি পোলাপানি লোকে পোলাপানি হয়ে গেছেন গা। ওই একটা কথা হচ্ছে আপনি এবার তাল দিতেছেন, এমনি ওরা বুঝাইতে পারতাছি না। আপনি আসলে আমাকে পরিস্থিতিটা বুঝবেন না। আপনি ভাই কথা বাড়ান না, যান, অনেক বেলা হয়ে গেছে, আমার ইফতারের সময় যান যান। কিন্তু আমি সেমাই খাইতাম মা, আমার অনেক ইচ্ছা করতেছিল। 2 দিন পরে তুই আচ্ছা, ওই যে আমি পান্তা ভাত রাখি না, পান্তা ভাত দিয়া দুধ দিয়া জাল দিয়া সেরকম করে তোর মিষ্টি পায়েস দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এটা তো মজা লাগে না, তুমি তো আমার এর আগেও একবার এনে খাওয়াইছিল, ভালো লাগে না। ভাইজান সামনে রেখে দেন। এই, যান না। ভাইজান এই যে বাড়া মা, আহ আপা দাঁড়ান, কিছু কইবেন ভাইজান? মাইয়াটার লেখা একটু উপহার আছে। কি? মা, এই নাও মা, এটা তোমার জামা। এটা কি ভাইজান? এটা জামা। এটা জামা? এটা আমার লেগে আনছেন? হ্যাঁ, এটা তোমার জামা। ভাইজান আমার মায়ের জামা লাগবো না, আপনার জামা আপনারা। আরে না না, এটা ওর জন্যই। শুনেন, গ্রামে আমার একটা মাইয়া আছে, ওর মতো দেখতে। আমি ওর জন্য 2টা জামা কিনে নিয়ে যাইতেছি, তো একটা নিয়ে যাইতেছি আর একটা আমার এই মেয়েটারে দিয়ে গেলাম। আপনি যে আমার এত বড় উপকার করলেন, আমি আপনার এই ঋণ কেমনে শোধ করুন কোন? আমি তো নিজেরই ডাইল আনতে পান্তা ফুরা নিজেই খাইতে পারি না, আপনার এত বড় ঋণ আমি কেমনে পরিশোধ করুন? আর তাছাড়া আপনার নিজেই তো খুব একটা বেশি ভালো পরিস্থিতি না। আপনি আপনার মায়ের লেগা 2টা জামা শখ করে নিছেন, এখন এটা আবার আমার মায়েরা দিয়ে যেতেছেন। আমি যে আপনার কাছে কেমনে কৃতজ্ঞতা প্রকাশ করবো এই ভাষা আমি হারাইলেছি ভাইজান। কি যে কষ্ট করে দিন যাপন করি, মায়াই তো অনেক কিছু চায়। আমারও তো মন চায় যে আমি আমার মায়ারে একটা ঈদে ভালো জামা কাপড় একটু সেমাই খাওয়াই, কিন্তু কি করবো, সামর্থ্য তো নাই। আমার জামাইটা রাত দিন পরিশ্রম করে, কিন্তু তাও যে কটা টাকা পায় ওই টাকা দিয়ে তো সংসারই ঠিক মতো চালাইতে পারি না। আবার মায়ের শখ পূরণ করুন কেমনে? আমার অনেক কষ্ট হয় ভাইজান, কিন্তু আসলে প্রকাশ করতে পারি না। মায়ের মুখের দিকে তাকায় যে আমি যদি কষ্ট পাই আমার মায়াডারে তো মন খারাপ হইব, তাই মায়াডারে এটা সেটা বুঝ দিয়ে রাখি, কিছু তো করার নাই। আপনি আমার লেগে আজকে যা করলেন এটা নিজের বড় ভাই হলেও করতো কিনা আমি জানি না, আজকে আপনি আমার বড় ভাইয়ের দায়িত্বটা পালন করলেন। এই দুনিয়ায় সবাই কর্ম করে খায়, কেউ রিক্সা চালায় খায়, আবার কেউ বা বড় বড় চাকরি করে। যার যার সামর্থ্য সেইভাবে চলবো, তাই না? আমি রিক্সা চালাই খাই, এটাই আমার চলে যায়, ওইটা কোনো সমস্যা না।
নিজের মায়ের জন্য যদি একটা জামা কিনা দিতে পারি তাইলে বোনের মায়ের জন্য তো একটা জামা দিতে পারি, এতে তো আমার অসুবিধা হওয়ার কথা না। দেখেন আমগো দেশে কিন্তু অনেক বড় লোক আছে, তাকে উপরে জাকাত ফরজ, কিন্তু তারা জাকাত দেয় না। যদি আজকে সবাই জাকাত দিয়া দিত না তাহলে আমগো দেশ থেকে এই দরিদ্রতা অনেক আগেই চলে যাইত। কার কথা কি কম। যাই হোক, মা শোনো, এই জামাটা কিন্তু দিন দিন পরবা, তোমার অনেক সুন্দর লাগবে। ঠিক আছে। আর এই দিক দিয়ে যদি আমি যাতায়াত করি তাহলে আয়সা তোমার লাগে দেখা করে যাবে। এই নাও, এই টাকাটা আপনি রেখে দেন। কি কোন ভাইজান, এটা আপনার ভাড়া, এটা তো আপনি আমার থেকে পাইবেনি, এটা আপনি আমার দিতে চান না, আমার তাহলে অনেক শরম করবো। আরে সমস্যা নাই, এটা রাখেন। ধরেন ঈদের দিনের সেমাই কিনা লাইন দেখা হয়। হ্যাঁ মা, আমার তো সেমাই অনেক পছন্দ, তুমি এটা রাখতে দাও, আমি সেমাই খাবো। আপনি যে কি ভালো মানুষ, আমি এই দুনিয়ায় এরকম ভালো মানুষ খুব কমই দেখছি ভাইজান। আল্লাহ আপনার বাসায় রাখুক। ভাইজান আপনি কিন্তু অবশ্যই একদিন আমার বাসায় একটু চা খেয়ে যাবেন। আচ্ছা বোন, আমি যাই। মা আমি যাই। হ্যাঁ ঠিক আছে। আয়।